বাংলাদেশের বাইরে পৃথিবীর বিভিন্ন প্রান্তে যে যেখান থেকে চ্যানেল আই দেখছেন, আপনাদের সকলকে সাদর আমন্ত্রণ তৃতীয় মাত্রা দেখবার জন্যে। এক নতুন পরিস্থিতিতে বাংলাদেশ, এখানে আবেগ আছে, উৎকণ্ঠা আছে, উচ্ছ্বাস আছে, উদ্বেগ আছে। কি হতে যাচ্ছে বাংলাদেশে, যে পথ পেরিয়ে আমরা আসলাম এবং যে জায়গায় আমরা দাঁড়িয়ে আছি এবং সামনের দিনগুলো কেমন যাবে বাংলাদেশ, এই বিষয়ে নির্মোহ এবং নিরাসক্ত বিশ্লেষণের জন্যে একজন রাষ্ট্রবিজ্ঞানী আমাদের সঙ্গে রয়েছেন, আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন রাষ্ট্রবিজ্ঞানী, বিশেষ করে বাংলাদেশ এবং দক্ষিণ এশিয়া যার কাজের মূল জায়গা, যুক্তরাষ্ট্রের ইলিনয় স্টেট ইউনিভার্সিটির ডিস্টিংগুইশড প্রফেসর, আমেরিকান ইনস্টিটিউট অফ বাংলাদেশ স্টাডিজের প্রেসিডেন্ট, আটলান্টিক কাউন্সিলের নন রেসিডেন্ট সিনিয়র ফেলো প্রফেসর ডক্টর আলী রিয়াজ আমাদের সঙ্গে, এবং আপনাদের সবারই কম বেশি তার লেখার সঙ্গে, তার কথার সঙ্গে পরিচয় আছে। আপনাকে স্বাগত স্টুডিওতে। ধন্যবাদ। আমি প্রথমে যে বিষয়টি একটু জানতে চাইবো, বুঝতে চাইবো যে আমরা তো গত কয়েক বছর ধরে বা একটা দশকেরও বেশি সময় ধরে একটা পরিস্থিতির মধ্য দিয়ে গেছে এবং যার একটা চূড়ান্ত পরিণতি আমরা দেখলাম জুলাই থেকে অগাস্টের ৩৬ দিনে। যে আবেগ এবং আকাঙ্ক্ষা নিয়ে বাংলাদেশের তরুণরা বন্দুকের নলের সামনে, যেটা এর আগে আমরা কখনো দেখিনি, এত সাহস করে বন্দুকের নলের সামনে দাঁড়াতে, উপর থেকে গুলি হচ্ছে, সামনে থেকে পেছন থেকে, কিন্তু তরুণরা রাস্তা ছাড়েনি, রাজপথ ছাড়েনি। বিজয় হচ্ছে এক স্বৈর শাসকের পতন হয়েছে, নতুন একটা অন্তর্বর্তীকালীন সরকার যাত্রা শুরু করেছে। কিন্তু আপনি কি মনে করেন যে সেই স্বপ্ন পূরণের পথে বা সেই আকাঙ্ক্ষা বাস্তবায়নের পথে বাংলাদেশ রাইট ট্র্যাকে আছে কিনা? প্রথম বিষয় যেটা, সেটা হচ্ছে বিজয় অর্জিত হয়েছে মানে বিজয়ের প্রথম ধাপ অর্জিত হয়েছে, আমি এভাবে দেখি। কারণ লক্ষ্যটা কি? লক্ষ্যটা হচ্ছে যে একটা স্বৈরাচারী ব্যবস্থা তৈরি করা হয়েছিল। একজন ব্যক্তি স্বৈরাচার তো ছিলই, কিন্তু তার চেয়েও কম গুরুত্বপূর্ণ নয়, সম্ভবত তার চেয়েও বেশি গুরুত্বপূর্ণ একটি স্বৈরাচারী ব্যবস্থা তৈরি করা হয়েছিল। যে স্বৈরাচারী ব্যবস্থা তৈরি করতে গিয়ে আমরা দেখেছি প্রতিষ্ঠানগুলো ধ্বংস করা হয়েছে, ব্যক্তিকে প্রধান করে তোলা হয়েছে, সমাজের মূল্যবোধের ক্ষেত্রে যেটা বড় রকমের ধস নামিয়ে দেওয়া হয়েছে, এবং এই সমস্ত ধস একবার শুরু হলে কিন্তু এটা আপনার নিয়ন্ত্রণে থাকে না। এই জায়গাগুলি কিন্তু এখন মোকাবেলা করার, ওইগুলি যতক্ষণ না পর্যন্ত আপনি মোকাবেলা করে বিজয় অর্জন করতে পারবেন, ততক্ষণ পর্যন্ত এটা বিজয়ের প্রথম ধাপ। আপনি বলছিলেন যে তরুণরা যে সাহস করে দাঁড়িয়েছে, সাধারণ মানুষ যে দাঁড়িয়েছে, যে কারণে আমরা এটাকে গণ অভ্যুত্থান বলছি। কারণ হচ্ছে জনগণের আকাঙ্ক্ষার অভ্যুত্থানটা ঘটেছে, আকাঙ্ক্ষার প্রকাশটা ঘটেছে। এই আকাঙ্ক্ষার প্রকাশটা ঘটার পর এখন কাজটা হচ্ছে তার সারোৎসার, তার যে নির্যাস, সেটাকে আপনি কিভাবে প্রাতিষ্ঠানিক রূপ দেবেন। তাহলে আমাদের প্রথম প্রশ্নটা হচ্ছে যে আকাঙ্ক্ষাটা কী? আকাঙ্ক্ষাটা হচ্ছে যেন স্বৈরাচারী ব্যবস্থা প্রতিষ্ঠিত আর না হয়, যেন মানুষের সম্ভাবনাগুলোকে ব্যবহার করা যায়, সকল নাগরিকের সমান অধিকার হয়, তাই তো? মত প্রকাশের জায়গাগুলো যেন নিয়ন্ত্রিত না হয়, এগুলো হচ্ছে আকাঙ্ক্ষার জায়গা। এই আকাঙ্ক্ষাগুলোকে ধারণ করার প্রাতিষ্ঠানিক যে রূপ, সেই রূপটা আপনাকে দিতে হবে। সেই রূপটা দেওয়ার কাজ এক অর্থে অন্তর্বর্তী সরকারের, তাদের কাজ। কিন্তু তারা একা নয়, কিন্তু তারা একা করবেন সেটা এভাবে ভাবলে হবে না। তার জন্য দরকার হবে সম্মিলিত প্রচেষ্টা। যেমন গণ অভ্যুত্থানে সম্মিলিত প্রচেষ্টা ছিল, এইখানেও আপনাকে সম্মিলিত প্রচেষ্টা। নেতৃত্বের জায়গা থেকে হয়তো অন্তর্বর্তী সরকার সেটাকে সামনে নিয়ে আসবেন। তারা বলবেন যে এগুলো হচ্ছে প্রায়োরিটি, এই জায়গায় আমাদের কাজ করতে হবে। কেননা তারা ক্ষমতায় আছেন, সরকারে আছেন, সরকারের যেটা কাজ সেটা হচ্ছে প্রায়োরিটি তৈরি করা, যে এটা করবেন। কিন্তু সকলকে যদি আবার যুক্ত করা না যায়, এই মানে প্রতিদিন রাজপথে থাকার যুক্ততা নয়, এই প্রক্রিয়াটার সঙ্গে যদি যুক্ত করা না যায়, তাহলে আকাঙ্ক্ষাটা কিন্তু একসময় সকলের মধ্যে এক ধরনের হতাশা তৈরি হবে। এবং মাত্র শুরু হয়েছে, সেই জন্য আমি বললাম যে বিজয়ের প্রথম ধাপ অর্জিত হলো। কোথায় যাচ্ছি আমরা, সেই প্রশ্নটা হচ্ছে যে কোথায় যেতে চাই। আগে এটা সিদ্ধান্ত নিই আমরা কোথায় যেতে চাই। সেই সিদ্ধান্তে কি কোনো জাতীয় ঐকমত্য প্রতিষ্ঠিত হয়েছে বলে আপনি মনে করেন? এক অর্থে হয়েছে জাতীয় ঐকমত্য, যারা আন্দোলনে এই অভ্যুত্থান রচনা করলেন তাদের মধ্যে সেরকম কোনো ঐক্য আপনি মনে করেন? তাদের কথার মধ্যে এই আকাঙ্ক্ষাটা স্পষ্ট। তারা যেটা বলতে চেয়েছেন, আমি যতটুকু বুঝতে পেরেছি, তার মধ্যে একটা বড় জিনিস হচ্ছে তারা বলেছেন রাজনৈতিক বন্দোবস্ত, নতুন রাজনৈতিক বন্দোবস্তের কথা বলেছেন। তারা বলেছেন যে আসলে একমাত্র স্বৈরাচারের পতন হোক, সেটাই তারা চান না, তার বাইরেও কিছু চান, স্বৈরাচারী ব্যবস্থাটা মোকাবেলা করতে চান, তাই তো?
এই আকাঙ্ক্ষাগুলোর মধ্যে যদি আপনি বলেন জাতীয় ঐক্যমত্য প্রতিষ্ঠিত হয়েছে কিনা, 100% লোক কি তার সঙ্গে যুক্ত হয়েছে? না, অবশ্যই না। কারণ যারা তখন ক্ষমতায় ছিলেন, স্বৈরতান্ত্রিক ব্যবস্থা তো একটা রাজনৈতিক দলের উপর নির্ভর করেই প্রতিষ্ঠিত হয়েছিল। পরে সেটা ব্যক্তিতে রূপান্তরিত হয়েছে, যেটাকে আমি বলি পার্সোনালিস্টিক অটোক্রেসি তৈরি হয়েছে, ব্যক্তিকেন্দ্রিক স্বৈরতন্ত্র। তো তার তো দল আছে, সমর্থক আছে, হ্যাঁ। কেউ কেউ সুবিধার কারণে যুক্ত হচ্ছেন, আবার কেউ কেউ আদর্শিকভাবেও যুক্ত হচ্ছেন, থাকছেন। কিন্তু তো তাহলে তারা থাকছেন না, এর বাইরে কি একটা ঐকমত্য তৈরি হয়েছে? একটা বড় অংশের মধ্যে ঐকমত্যটা আছে। আপনি সাধারণ লোকজনের সাথে কথা বললেও দেখবেন তারা একেবারে খুব সিম্পল টার্মে যেটা বলবে আপনাকে, আরেকজন হাসিনা তৈরি হোক আমরা চাই না। এটা আসলে কি বলছেন তিনি? উনি তাকে মানে রাষ্ট্রবিজ্ঞানের অনেক তথ্য দিয়ে কিন্তু বুঝছেন না তিনি। কিন্তু আপনি আমি এটাকে একটা তত্ত্বের মধ্যে নিয়ে যেতে পারবো। সেটা কি? তারা এমন ব্যবস্থা চান না যে ব্যবস্থা স্বৈরতন্ত্র তৈরি করে, শেখ হাসিনা তৈরি করে, কিংবা শেখ হাসিনার বদলে আরেকজন তৈরি করে। এটা আর চান না, এটা তাদের কাছে অসহনীয় হয়েছে। তো তাহলে এই জায়গায় একটা ঐকমত্য আছে। এখন এই ঐকমত্য এক অর্থে খুব অ্যাবস্ট্রাক্ট। সেই অ্যাবস্ট্রাক্ট জিনিসটাকে ক্রিস্টালাইজ করে তার একটা প্রাতিষ্ঠানিক রূপ দিতে হবে। তার জন্য তার একটা রিফ্লেকশন থাকে সংবিধানের মধ্যে, রাষ্ট্রের কাঠামোগুলোর মধ্যে, প্রতিষ্ঠানগুলোর মধ্যে সম্পর্কের ক্ষেত্রে। এই কাজটাই হচ্ছে নেতৃত্বের কাজ, এই কাজটা হচ্ছে রাজনীতির কাজ। এবং এই কাজটা করতে হবে একটা মানে নেতৃত্বের মধ্য দিয়ে। সেই নেতৃত্বের জায়গাটা আমি মনে করি যে অন্তর্বর্তী সরকার শুরু করতে পারেন, কিন্তু সব রাজনৈতিক শক্তিকে যুক্ত করতে হবে। যারা এর মধ্যে একমত হতে চান তাদেরকে যুক্ত করতে হবে। সবটাই কি তারা একমত হবেন নাকি? 100% যে না, হবেন না। আপনি যদি 10টা রাজনৈতিক শক্তি থাকে, কারো 30% একমত হবে, কারো 20% হবে, কারো 50% হবে। তাদের কিছু প্রতিশ্রুতি আছে, তাদের কিছু আকাঙ্ক্ষা আছে, স্বপ্ন আছে। রাজনৈতিক দল ক্ষমতায় যেতে চায়, সেটাই স্বাভাবিক। তাহলে তারা ভাবে যে আচ্ছা এখনই এটা বদলে ফেলে, পরে আমি ক্ষমতায় গেলে কী হবে, সেটাও ভাববে। কিন্তু এই 20, 30, 50%কে এক করা, যে কোথায় কোথায় মিল আছে, মিলের জায়গাগুলো শনাক্ত করে, চিহ্নিত করে সেই জায়গায় অগ্রসর হওয়া, সেটাই হচ্ছে এখনকার কাজ। সেই জায়গাটা তৈরি করতে হবে। আপনি যে কাজের কথা বলছিলেন, এখানে একটা প্রশ্ন, যে অন্তর্বর্তীকালীন সরকারের কাছে প্রত্যাশা তারা কিছু কাজ করবেন, তারাও কিছু কথা বলছেন, কিন্তু অন্তর্বর্তীকালীন সরকারের যে অভিজ্ঞতা আমাদের বাংলাদেশের, বা তত্ত্বাবধায়ক সরকার, এই নামটা এখন আর কেউ ব্যবহার করতে চাইছেন না, সেটা সাংবিধানিকভাবে 3 মাসের ছিল, সংবিধান ছাড়াও 91 সালে প্রায় 3 মাসেরই ছিল। আর 2007-8 এটা যেদিন সরকার যাত্রা শুরু করে, সরকার প্রধান ঘোষণা দিয়ে 2 বছর সময় নিয়েছিলেন। এখন বর্তমান সরকারের কাছ থেকে সেরকম কোনো ধারণা পাওয়া যায়নি। বিরোধীরা বলছেন তারা যৌক্তিক সময় দিতে চান, আবার কেউ কেউ কিছুটা সময়ও বেঁধে দিচ্ছেন। এর মধ্যে আসলে একটা হচ্ছে সময়, তো বুঝতে হবে যে কোন সময়ের মধ্যে কতটুকু কাজ করা সম্ভব, এবং পরবর্তীতে যারা ক্ষমতায় আসবেন বা নির্বাচিত হয়ে তারা সেই ধারাবাহিকতা অব্যাহত রাখবেন কিনা, এটা নিশ্চিত করার কাজ। সেই কাজটা কিভাবে হতে পারে? প্রচুর সংস্কারের আলোচনা হচ্ছে, এবং 2007-8-এও বাংলাদেশের সংস্কার শব্দটা বহুল উচ্চারিত শব্দ, এবং সেটা পরে পরিত্যাজ্য ঘৃণিত শব্দে পরিণত হয়েছে, বিশেষ করে রাজনৈতিক মহলে। এখনও সংস্কারের কথা হচ্ছে। কী সংস্কার বলতে আসলে কি বোঝায়? সেটা আমার কাছে মনে হয় যে আপনি আরও ভালো বলতে পারবেন, যে এটা সকলের কাছে স্পষ্ট কি না, আমি একটু আপনার কাছ থেকে বুঝতে চাই আমাদের পলিটিক্যাল ডিসকোর্সের মধ্যে। এবং এটা অনেকটা আমার কাছে মনে হয় যে বাংলাদেশ আওয়ামী লীগ গত কয়েক বছর ধরে মুক্তিযুদ্ধের চেতনা শব্দ, এই দুটো শব্দ যেভাবে উচ্চারণ করেছে, কাজে তারা সেই চেতনা থেকে অনেক দূরে ছিল। এই সংস্কারটাও অনেক সময় মনে হয় এটা কথার মধ্যেই রাজনৈতিক দলগুলো বা স্টেক হোল্ডারদের সীমাবদ্ধ কিনা, তারা এটা কতটা মিন করেন এবং কতটা ইমপ্লিমেন্ট করবেন, এবং সেটা কোন প্রক্রিয়া হতে পারে একটু। এই যে আপনি বললেন যে অতীতের তত্ত্বাবধায়ক সরকারের একটা সময় নির্ধারিত ছিল, সংবিধানে যখন এটা ছিল না 91 সালে, তখন 90 দিনের মতো হয়েছে। আবার 96 সালে যখন সংবিধানে অন্তর্ভুক্ত হলো, তখন অধিকাংশই 90 দিনের মধ্যে করেছে, কারণ 90 দিনের একটা স্টিপুলেশন ছিল, একটা নির্ধারণ করা ছিল সংবিধানে। পরে যখন এসে একটা রাজনৈতিক সংকটের মধ্য দিয়ে 2006 সালের পরে আমরা দেখতে পেলাম 2007 সালে যে তত্ত্বাবধায়ক সরকার বলে যে সরকারটা প্রতিষ্ঠিত হলো, তারা 2 বছর ধরে বললেন যে তাদের কিছু সংস্কারের চেষ্টা করতে হবে, অতএব তাদের সময় বেঁধে দেওয়া। এখন এগুলো হচ্ছে আপনার এক্সপেরিয়েন্স, তাই তো? আপনার এক্সপেরিয়েন্স। আমি ঠিক অন্যভাবে বিবেচনা করি। প্রথম কথাটা হচ্ছে
শব্দ হিসেবে সংস্কারের কথা বাদই দিন, কাজটা কি এইটা আগে নির্ধারণ করা দরকার, যে কাজটা কি করতে চান। এটাকে আপনি সংস্কার বলবেন না পুনর্গঠন বলবেন, সেটা আমি ব্যক্তিগতভাবে মনে করি যে বাংলাদেশের রাষ্ট্র ব্যবস্থা যে জায়গায় গিয়ে দাঁড়িয়েছে এটা পুনর্গঠন দরকার। সংস্কার শব্দটা নিয়ে আমার একটু মানে মানে বিশেষ কোনো অ্যালার্জি নেই, কিন্তু এক ধরনের দ্বিধা আছে ব্যবহার করার। সংস্কার বলতে মনে করা হয় ছোটোখাটো, আমি অন্তত পক্ষে ছোটোখাটো কিছু জিনিসপত্র হয়তো ঠিকঠাক করলে হবে। এটাকে আমার ব্যান্ডএইডের মতো মনে হয় যে এটা একটু লাগিয়ে দিলে আপাতত চলবে। আমি তা মনে করছি না। কারণটা কি জানেন, আপনি গত 15 বছরে যে পরিস্থিতিটা তৈরি হয়েছে এটা আগে যে কোনো রাজনৈতিক সংকটের চেয়ে ভিন্ন। 2006 সালের যে রাজনৈতিক সংকট, যেটা 2007 সালের একটা তত্ত্বাবধায়ক সরকারকে নিয়ে আসে ক্ষমতায়, সেটাও যে খুব সাংবিধানিক পদ্ধতি হয়েছে তা তো নয়, খানিকটা সাংবিধানিক নয়। এখনকার পরিস্থিতি কিন্তু তা নয়। কারণ হচ্ছে 15 বছরের পরিস্থিতি, 15 বছর হলেও কোনো সমস্যা ছিল না। ধরুন 15 বছরে যা ঘটেছে সেটা হচ্ছে বাংলাদেশের রাষ্ট্রকে দুর্বল করে ফেলা হয়েছে। এটা বিভিন্নভাবে দুর্বল করা হয়েছে। অভ্যন্তরীণভাবে আপনার প্রতিষ্ঠান, বিচার বিভাগ দেখুন, এই যে পুলিশ, ধরুন 5ই আগস্টের পরে পুলিশকে যে খুঁজে পাওয়া গেল না, একটা অ্যানার্কিক সিচুয়েশনের মধ্যেও পুলিশকে খুঁজে পাওয়া গেল, সেটা হচ্ছে কেন? কারণ পুলিশটা আসলে আর প্রফেশনাল পুলিশ নেই, রাষ্ট্রের অঙ্গ থাকে না, এটাকে পার্টির একটা এক্সটেনশন তৈরি করেছে, হ্যাঞ্চম্যান, আপনি যদি ইংরেজি ব্যবহার করেন হ্যাঞ্চম্যান হিসেবে। তো এগুলি কিসের লক্ষণ? কিংবা ধরুন আপনি মানে অন্য যে কোনো প্রতিষ্ঠান, জনপ্রশাসন যদি আপনি দেখেন যে পরিস্থিতি তৈরি হচ্ছে, এগুলো রাষ্ট্রকে দুর্বল করেছে, অত্যন্ত দুর্বল করে ফেলেছে। এখন তাহলে রাষ্ট্রটা পুনর্গঠন করতে হবে রাষ্ট্রের প্রতিষ্ঠানগুলো দিয়ে। ফলে সংস্কারের ধারণা কি স্পষ্ট না? সংস্কারের ধারণা স্পষ্ট নয়। রাজনৈতিকবিদরা হয়তো বলেন, তারা কি মিন করেন এটা এক অর্থে তারা ব্যাখ্যা করতে পারবেন। আমি বরঞ্চ বলবো যে আসুন প্রথমত নির্ধারণ করে, আমার বিবেচনার দিক থেকে নির্ধারণটা হচ্ছে বাংলাদেশ রাষ্ট্রের পুনর্গঠনের প্রয়োজন দেখা দিয়েছে। তার বিচার বিভাগ থেকে শুরু করে শুধুমাত্র 2-4 জন লোক বদল করলেন, বিচারপতি বদল করলেন তা কিন্তু নয়। নির্বাহী বিভাগের সঙ্গে আপনার বিচার বিভাগের সম্পর্কটা কি হবে সেটা আপনি নির্ধারণ করতে হবে কিন্তু। কারণ ওইটা নির্ধারণ যদি আপনি না করেন, ওইটা কি সংস্কার? আমি তো মনে করি না সংস্কার। কারণ হচ্ছে যে আপনি সাংবিধানিকভাবে বলুন, বিভিন্নভাবে এই সম্পর্কটা এমন নির্ধারিত হয়ে গেছে যে যেখানে আপনি নির্বাহী বিভাগের এক ধরনের আধিপত্য প্রতিষ্ঠিত হয়েছে এবং বিচার বিভাগ কার্যত আপনার নির্বাহী বিভাগের অধীনস্থে পরিণত হয়েছে। এবং সেটা কিন্তু বাংলাদেশের সংবিধানের মধ্যেও আছে। 116 ধারা যদি আপনি দেখেন, মানে অনুচ্ছেদ 116তে এই জিনিসটা দেখবেন। ওইটা রেখে আপনি কোনো রকম বিচার বিভাগের স্বাধীনতা প্রতিষ্ঠা করতে পারবেন আমি মনে করি না। কথায় পারবেন যে হ্যাঁ আমাদের। একইভাবে আপনি যদি দেখেন সাংবিধানিক আরও বিধিবিধান যেগুলো আছে সেগুলির মধ্যেই এমন পরিস্থিতি তৈরি করা হয়েছে যে রাষ্ট্রটা তৈরি হয়েছে এইভাবে, মানে তার পরিবর্তনের জায়গাটা এমনভাবে তৈরি হয়েছে। ধরুন আমরা বলছি যে পার্সোনালিস্টিক অটোক্রেসি, তাই না? এক ব্যক্তির হাতে ক্ষমতা সব। এখন হঠাৎ করে শুনলে, আমি এরপরে যে কথাটা বলবো, হঠাৎ করে শুনলে আপনি একটু খটকা লাগতে পারে আপনার। শেখ হাসিনার হাতে যে সমস্ত ক্ষমতা গিয়ে জড়ো হয়েছিল সেগুলো কিন্তু সংবিধানের বাইরে থেকে আসেনি। সংবিধানের বাইরে থেকে কোনটা এসছে? তার দল, তার অনুসারীরা তাকে একটা প্যাডেস্টেলের মধ্যে বসিয়েছে, বলা হয়েছে যে তার কোনো বিকল্প নাই, তার কোনো মানে তিনি ইনভিনসিবল। এগুলি হচ্ছে তাদের রেটরিকের মধ্যে দিয়ে এবং বিশ্বাসের মধ্যে দিয়ে তারা ওই জায়গায় নিয়ে গেছেন, কারণ তারা চেয়েছেন। কিন্তু বাংলাদেশের সংবিধান কি তাকে এই ক্ষমতাগুলো দেয়নি? দিয়েছে। তো তাহলে আপনি যদি এখন সংস্কার বলে আপনি কি সংস্কার করবেন? এটা সংস্কার করবেন যে প্রধানমন্ত্রীর হাতে যেন এত ক্ষমতা না যায়, তাহলে এটা সংস্কার না তো। এটা তো আপনাকে পুনর্লিখন করতে হবে, নতুন করে ভাবতে হবে। ফলে আমি বলি যে আসুন এই কাজগুলি চিহ্নিত করি, কোথায় সমস্যাটা কোথায়। মানে এখানে ইস্যুটা আপনি সংবিধানের মধ্যে চলে গেলেন এবং সংবিধানই আসলে মৌলিক সংস্কার বলতে যেটা বোঝানো হচ্ছে বা মৌলিক কাজটা সংবিধানকে ধরেই করতে হবে। তো সেটা কি সংবিধান সংশোধন এর আগে 17 বার হয়েছে যে একটা পার্লামেন্টে এসে বা কোনোভাবে সংশোধন, এই সরকারের তো সেই এখতিয়ার নাই, নাকি সংবিধান আপনি পুনর্লিখন শব্দটা ব্যবহার করেছেন যে রিরাইট করা, নতুন করে লেখা, কোনটা আপনি মনে করেন হওয়া উচিত? আমি মনে করি পুনর্লিখনের প্রয়োজন হয়েছে। পুনর্লিখন এই অর্থে যে
আমি বলছি না যে যে সংবিধানটা আছে সেই সংবিধানটা সবটাই আমাকে বাতিল করে দিতে হবে। সংবিধানের মধ্যে অনেক কিছু আছে যেগুলো আপনি অন্তর্ভুক্ত করতে পারবেন, কিন্তু নতুন করে লিখতে গেলে যেটা হবে যে যেই অংশগুলো আপনার মনে হচ্ছে বা আমার মনে হচ্ছে এই অংশগুলো দেশের এক ধরনের স্বৈরাচারী ব্যবস্থা তৈরি করে, গণতান্ত্রিক আকাঙ্ক্ষার বিরুদ্ধে কাজ করে, জনগণের অংশগ্রহণের জায়গাটা নিশ্চিত করে না, ক্ষমতার ভারসাম্য নিশ্চিত করে না, সেগুলো আপনাকে পুনর্লিখনই করতে হবে। কারণ কি জানেন, এখন যে সংবিধান আছে সেখানে এগুলো একভাবে তো লেখা আছে, তাই না? এখন ক্ষমতার ভারসাম্য, যেমন ধরুন এক্সিকিউটিভ ব্রাঞ্চের ক্ষেত্রে এটা যদি প্রেসিডেন্সিয়াল সিস্টেম হতো তাহলে আমরা দেখতাম এক্সিকিউটিভ ব্রাঞ্চ বলতে আমরা প্রেসিডেন্টকে বলতাম। পার্লামেন্টারি সিস্টেমে যেটা হয় সেটা হচ্ছে প্রাইম মিনিস্টার এক্সিকিউটিভ ব্রাঞ্চের অংশ হয়, লেজিসলেটিভের পার্ট কিন্তু সব এক্সিকিউটিভ, তাই তো? এবং বাংলাদেশের সংবিধানের ক্ষেত্রে প্রধানমন্ত্রীর অসীম ক্ষমতা এবং রাষ্ট্রপতির কোনো ক্ষমতাই নেই আসলে। রাষ্ট্রপতির কাজ হচ্ছে প্রধানমন্ত্রী যা নির্দেশ দেবেন, মানে নির্দেশ শব্দটা ব্যবহার না করে সৌজন্যবশত বলা হয় প্রধানমন্ত্রীর সঙ্গে মানে পরামর্শ। তখন পরামর্শের মধ্যে যেহেতু রাষ্ট্রপতি পরামর্শ না শোনার কোনো অধিকার নাই, প্রধানমন্ত্রী যদি তাকে পরামর্শ দেন তাহলে না শুনলে তাকে কনস্টিটিউশন ভায়োলেট করতে হবে। তো উনি তো সেটা করতে পারবেন না, সেটা যেই প্রেসিডেন্ট হোক। তো এই জায়গায় আমি পুনর্লিখনের কথাটা বলছি যে আপনি প্রথমত বড় মাপে আমাকে বিবেচনা করতে হবে যে আমরা কি করতে চাই। এই কি করতে চাওয়াটা হচ্ছে আমার কাছে হচ্ছে যে এমন একটা ভিত্তি তৈরি করতে হবে যেই ভিত্তির মধ্যে এইরকম পরিস্থিতির মধ্যে দেশ না যায়। শুধু এই পরিস্থিতি না, ধরুন 15 বছর আগেও যে সংবিধান ছিল সেই সংবিধানও যে অধিকার দিয়েছে তা তো নয়। বাংলাদেশের সংবিধানে ধরুন মানে মত প্রকাশের অধিকার সীমিত, কিন্তু বলে দেওয়া হয়েছে যে বন্ধু রাষ্ট্রের স্বার্থ যুক্তিসঙ্গত বাধা নিষেধ সাপেক্ষে। এখন যুক্তি কার, কিসের যুক্তি, কে যুক্তি দেয়? হ্যাঁ, কে বন্ধু? বন্ধু রাষ্ট্র তো বুঝলাম, কিন্তু বন্ধুটা কে? বন্ধুরাষ্ট্র আজকে আমার যে বন্ধুরাষ্ট্র কালকে কি সে বন্ধুরাষ্ট্র আমি জানি না। এগুলি বলা হয়েছে। তো এইগুলি আপনি কিভাবে সর্ট করবেন? সে সর্ট করার উপায়টা হচ্ছে যেগুলি শনাক্ত করা, এবং এগুলি অধিকাংশই তৈরি হচ্ছে সংবিধানের মধ্যে। সংবিধানটাই শেষ কথা নয়, কিন্তু সংবিধানটাকে মানে আপনি যেহেতু এই ক্ষমতাগুলির ভিত্তি তৈরি হয় সংবিধানের মধ্যে থেকে, সেই জন্যই এই সংবিধান পুনর্লিখনের প্রাসঙ্গিকতাটা তৈরি হয়। তো এখানে দুটো প্রশ্ন আসবে যে পুনর্লিখনের প্রশ্ন। একটা হচ্ছে যে এই সরকারের, অন্তর্বর্তীকালীন সরকারের সেটা করবার এখতিয়ার আছে কিনা, প্রথম কথা। দ্বিতীয়, আপনাকে একটু থামাই, যে কাজটা সরকারের নয়, কিন্তু আমি যখন বলছি যে সংবিধান পুনর্লিখন, কারণ সংবিধান হচ্ছে রাজনৈতিক মানে জাতির রাজনৈতিক আকাঙ্ক্ষার দলিল। তো এটা তো শুধুমাত্র একটা সরকার করতে পারবে না। তার আপনি দেখুন যে পঞ্চদশ সংশোধনীর মধ্য দিয়ে যে ভয়াবহ কাণ্ডটা ঘটেছিল এবং এখনো যেটা বহাল, কিন্তু এক অর্থে বহাল, আপনি সংবিধানের 1/3 বেসিক স্ট্রাকচার বলে এটাকে সংশোধন করা যাবে না বলে দিচ্ছেন। এইটা একেবারে বেসিক কনস্টিটিউশনালিজমের বিরুদ্ধে। কারণটা কি জানেন? কারণটা হচ্ছে যে এই যে 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 সংসদ এটা করলো তাকে কিন্তু জনগণ ভোট দিয়েছিল। সেই ভোটের মানে বৈধতা আমার তো সকলেই আমরা জানি এটার আসলে নৈতিক কোনো বৈধতাই নেই। তারপরে যদি নৈতিক বৈধতাও থাকতো, অন্তত সাংবিধানিক বৈধতা কী দেখতাম আমরা? তাদেরকে ভোট দেওয়া হয়েছিল কিসের জন্য? 5 বছর আপনারা দেশ শাসন করবেন, তার জন্য প্রয়োজনীয় সংশোধন কি তারা করতে পারেন? হ্যাঁ, করতে পারেন, সেটাও বলা হয়েছে। কিন্তু এই যে মৌলিক সংশোধনটা তারা করেছে তার কোনো ম্যান্ডেট কিন্তু তার ছিল না। তাহলে আজকে আপনি যে বলছেন যে এই সরকারের ম্যান্ডেট আছে কিনা, তো গত সরকারেরও তো ম্যান্ডেট ছিল না। ম্যান্ডেট না থাকা সত্ত্বেও তারা পঞ্চদশ সংশোধনী করেছে। কিংবা আপনি যদি বলেন 4th অ্যামেন্ডমেন্টের ক্ষেত্রে তাই হয়েছে, তাই না? তো ম্যান্ডেটটা আসবে কোথা থেকে? ম্যান্ডেটটা আসবে জনগণের কাছ থেকে। তাহলে আসেন এমন একটা ব্যবস্থা আমরা করি, চিন্তা করি, এটা অকস্মাৎ আকাশ থেকে পড়বে না। আপনার সাথে আমার, অন্যদের সাথে আপনার, সকলের মধ্যে আলোচনা, রাজনৈতিক দলগুলোর সাথে কথা বলা, নেতৃত্বটা দিতে পারে অন্তর্বর্তী সরকার। আমি বলছি না যে অন্তর্বর্তী সরকার আগামীকাল তাদের ড্রয়ার থেকে একটা পুনর্লিখিত সংবিধান বের করে এনে আমাদেরকে বলুক, আমি তা বলছি না। আমি বলছি যে আপনি প্রক্রিয়াটা বিবেচনা করুন, এবং সেই বিবেচনা একটা কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলির কথা বিবেচনা করা দরকার। যদি পুনর্লিখন করতে হয়, জনগণের আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটাতে হয়, জনগণের একটা
সংবিধান তৈরি করতে হয়, তাহলে সেই সংবিধান আপনাকে একটা কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি, একটা গণপরিষদ তৈরি করতে হবে। এবং সেটাই সরকার করতে পারে আপনি মনে করেন? নিঃসন্দেহে পারে চাইলে, এবং সরকার সবার মধ্যে ঐকমত্য প্রতিষ্ঠা করার নেতৃত্ব প্রতিষ্ঠা হলে। আরেকটা প্রশ্ন আসতে পারে, সেটা হচ্ছে যে সংবিধান এখন আছে, আপনি তো বেশ ভালোভাবেই জানেন যে এই সংবিধানের আলোচনায় ৭২-এর সংবিধানে ফেরত যাওয়া এরকম একটা কথা ছিল, যে আমাদের মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে তৈরি হওয়া সংবিধান, তার আকাঙ্ক্ষার, সেই আকাঙ্ক্ষার একটা প্রকাশিত রূপ আমাদের সংবিধানের মধ্যে আছে, যদিও সেটা ব্যত্যয় বিচ্যুতি বহুভাবে হয়েছে। সো আপনি এই আলোচনা বা এই প্রসঙ্গ আসলে, এই বিতর্ক আসলে সেটাকে কীভাবে কাউন্টার করবেন? ৭২-এর সংবিধান রচিত হয়েছিল কিভাবে? ৭২-এর সংবিধান রচিত হয়েছিল যে মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে কিছু আকাঙ্ক্ষাকে প্রতিফলন করার। সেটা কি পারফেক্ট ছিল? অবশ্যই পারফেক্ট ছিল না। তো এখন আপনি যদি বলেন, ধরুন আপনি বা আমি বলছি যে ৭২-এর সংবিধানে, তো ৭২-এর সংবিধানের তো প্রথম ব্যত্যয়টা কি হলো? প্রথম ব্যত্যয়টা যদি বড় আকারের ব্যত্যয়, আমি মনে করি যে 4th অ্যামেন্ডমেন্ট তো একটা বড় রকমের ব্যত্যয়, তাই না? আপনি পার্লামেন্টারি সিস্টেম থেকে প্রেসিডেন্সিয়াল সিস্টেমে গেলেন, শুধু তাই না, অন্য সমস্ত কিছু মানে নির্বাহী বিভাগের অধীনস্থ করা হচ্ছে, সেটা তো বা মুক্তিযুদ্ধের আকাঙ্ক্ষা হতে পারে না। আপনি যে ৭২-এর সংবিধানের কথা বলছেন, আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা 4th অ্যামেন্ডমেন্টের আগে চলে যাব, 1st অ্যামেন্ডমেন্টেরও আগে চলে যাব, একেবারে অরিজিনাল কনস্টিটিউশনের মধ্যে যে ত্রুটিগুলো আছে, সেই ত্রুটিগুলো কি জানেন? সেইখানেও কিন্তু আপনি ক্ষমতার ভারসাম্য নিশ্চয়তা দিতে পারেননি। আপনি ধরে নিয়েছিলেন, আমরা ধরে নিয়েছিলাম যে হ্যাঁ এইভাবে একটা ক্ষমতার ভারসাম্য হবে, কিংবা ধরুন জরুরি অবস্থা ঘোষণার বিধানটা একভাবে পরে যুক্ত করা হলো, তাই না? তো সেটাকে, তার মানে ৭২-এর সংবিধান বলছে যে জরুরি অবস্থার প্রয়োজন হবে না, কিন্তু আবার তার প্রয়োজনও দেখা দিচ্ছে বা প্রয়োজন দেখা দিতে পারে বলে একটা ধারণা দেওয়া হচ্ছে। এই ব্যত্যয়গুলি তো তখন থেকেই আছে। আর সবসময় কনস্টিটিউশন তো একটা লিভিং ডকুমেন্ট, এটা তো মানুষের আকাঙ্ক্ষা। ধরুন 50 বছর আগে মানুষের যে আকাঙ্ক্ষা ছিল, আজকেও তাকে কি সেই আকাঙ্ক্ষার মধ্যে থাকবে? আজকে বাংলাদেশের নতুন আকাঙ্ক্ষা তৈরি হবে, কারণ তার ডাইনামিক্সটাই তৈরি, সে তো প্রোগ্রেস করছে, আগাচ্ছে, তো তার আকাঙ্ক্ষা তৈরি হবে না। তো সেই আকাঙ্ক্ষাকে ধারণ করার জন্যই তো সংশোধনীয় ব্যবস্থা রাখা। আরেকটা জিনিস দেখুন, সেটা হচ্ছে যে এই যে সংবিধানের সংশোধনীগুলি হয়েছে, সেগুলি কিন্তু মানে এই ৫৫ সংশোধনী ধরুন, এটার কোনো রেফারেন্ডাম হয়নি, মানুষকে জিজ্ঞাসা করা হয়নি যে আপনি চান কি চান না। 12th অ্যামেন্ডমেন্টটার পরেও করা হয়েছিল, বনদের মধ্যে রেফারেন্ডাম তুলেই দেওয়া হয়েছে। হ্যাঁ, কিন্তু এইখানে খুব ইন্টারেস্টিং পার্ট আছে। 15th অ্যামেন্ডমেন্টের আগে পর্যন্ত, 15th অ্যামেন্ডমেন্টটা যখন ইন্ট্রোডিউস হয়, তখনও কিন্তু কনস্টিটিউশনাল রেফারেন্ডামের ছিল, প্রভিশনস ছিল। তার মানে হচ্ছে যে 15th অ্যামেন্ডমেন্টে কিন্তু 15th অ্যামেন্ডমেন্ট রেফারেন্ডামে যেতে পারত, বাধ্যবাধকতা ছিল না, কিন্তু যাওয়ার মানে এরকম একটা মৌলিক পরিবর্তনের ক্ষেত্রে তাদের যাওয়ার কথা ছিল, নৈতিকভাবে যদি আপনি বিবেচনা করেন। এখন আমরা জানি যে কেন করা হয়েছে 15th অ্যামেন্ডমেন্ট, তার ক্ষমতার এককেন্দ্রীকরণের জন্যই তো করা হয়েছে, তাহলে যাবে কেন? কিন্তু রেফারেন্ডামের ব্যবস্থাটা ছিল। তো তাহলে যদি আপনি দেখেন যে যদি রেফারেন্ডামের ব্যবস্থা থাকে, আমি জানি সাথে সাথে লোকজন বলবে বাংলাদেশে গণভোটের ইতিহাস তো আমরা জানি, তো ইতিহাস সবসময় আমাদেরকে ইতিহাস থেকে কিছু কিছু জিনিস শিখতে হবে, যে গণভোট মানেই হচ্ছে তা নয়। গণভোটের অতীত মানে অভিজ্ঞতার পরও তো আমরা 12th অ্যামেন্ডমেন্ট গণভোটে দিয়েছি, তাই না? তাহলে দিচ্ছি কেন? দিচ্ছি এই কারণে যে গণভোট একটা প্রক্রিয়া, এটাকে পারফেক্ট করা যেতে পারে। তো আসেন সেটা পারফেক্ট করি। কিংবা ধরেন আর্টিকেল 70 যেটা আর কি, সেটার তো ট্রান্সফরমেশন হয়েছে না, বহুবিধ ট্রান্সফরমেশন হয়েছে। তো তাহলে আপনি বের করতে হবে যে আর্টিকেল 17 যখন করা হয় তখন কি কারণে করা হয়েছিল, আর এখনকার পরিস্থিতিটা কি। হ্যাঁ, তো আপনি যদি সেই পরিবর্তনটা মেনে নেন, তাহলে ৭২-এর সংবিধান নিয়ে বিতর্ক করার দরকার নেই। আর এই যে আপনি বললেন যে মুক্তিযুদ্ধের মধ্যে দিয়ে তৈরি হয়েছে, অবশ্যই মুক্তিযুদ্ধের মধ্যে দিয়ে তো বাংলাদেশই তৈরি হয়েছে। তো বাংলাদেশের আকাঙ্ক্ষা প্রতিনিয়ত যদি বদলায়, তাহলে কি আমরা বলবো যে না আমরা ৭২ সালে থেকে, তা তো হতে পারে না। ফলে এইটা কোনো অবস্থাতেই আমার কাছে মনে হয় না যে একটা যুক্তিপূর্ণ কথা হবে যে আমরা ৭২ সালে একটা সংবিধান তৈরি করেছিলাম, অতএব আমরা ওইখানেই থাকবো, ওইটার কোনো রকম নড়চড় করা যাবে না। তো এখানে আরেকটা প্রশ্ন আসবে যে কি সংস্কার মানে সংবিধানে আপনি মৌলিক কি পরিবর্তন দেখতে চান, বা যেটা খুবই জরুরি বলে মনে হয়, যেটা সবার কাছে অ্যাকসেপ্টেবল মনে হয়, সবার কাছে মানে সিংহভাগের কাছে অ্যাকসেপ্টেবল হবে। দ্বিতীয় প্রশ্ন হচ্ছে যে
বাংলাদেশে আমরা দেখেছি 2/3 মেজরিটি, সেটা বিএনপি 2001-এ দেখলাম, আমরা 2008-এ আওয়ামী লীগকে দেখলাম, এবং তারা যা খুশি তাই করতে পারে। তো আপনি এখন সংবিধান একটা তৈরি করে দিলেন, এবং সেই সংবিধান যে আবার ওলট পালট করবে না নতুন কোনো, মানে যারা ক্ষমতায় আসবে পরবর্তীতে, তার গ্যারান্টি কি থাকবে, বা সেটা কীভাবে নিশ্চিত করা যাবে? 2/3 মেজরিটির যেই মানে টিরানি, আমি এটাকে টাইরানি বলি আর কি, অত্যাচার, এইটার বিভিন্নভাবে এটা মোকাবেলা করা যায়। আপনি কনস্টিটিউশনের মধ্যে করতে পারেন, যেমন এর মধ্যে একটা হচ্ছে প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশন। খেয়াল করে দেখুন, যতবার বাংলাদেশের রাজনৈতিক দলগুলো, সেটা আওয়ামী লীগ বলুন, বিএনপি বলুন, প্রধানত তো তারাই, আর জাতীয় পার্টি যখন এসছে তখন তো নির্বাচনগুলো কোনো নির্বাচন বলেই বিবেচিত হয়নি। ফেয়ারলি হেল্ড ইলেকশন যেগুলিকে আমরা বলি, যে সুষ্ঠুভাবে, সেই সমস্ত নির্বাচনের ক্ষেত্রে একাধিকবার আমরা 2/3 অবস্থান দেখেছি, তাই না? 2001 সালের বিএনপির ক্ষেত্রেও দেখেছি, আওয়ামী লীগের ক্ষেত্রেও আমরা দেখেছি। যারা আসনের দিক থেকে যে কোনো দল 2/3 পেলেও জনগণের ভোটের দিক থেকে কোনো দল এই পর্যন্ত সুষ্ঠু অবাধ নির্বাচনে 66% ভোট কিন্তু পায়নি। তার মানেটা কি? জনগণ কিন্তু বলছে, যদি আপনি সংখ্যাগরিষ্ঠের বিবেচনা করেন, তারা 2/3 দিচ্ছে না কিন্তু কাউকে। 32%, 40% হচ্ছে ম্যাক্সিমাম। একটা পলিটিক্যাল পার্টি 40% ভোট পায়, 40%-এর বেশি ভোট কিন্তু পায় নাই কেউ। আপনি ফেয়ারলি যদি যেগুলো সুষ্ঠু অবাধ নির্বাচন, তাহলে আমরা যদি এই ব্যবস্থাটা করতে পারি, যে এক অর্থে যে ধরুন প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশনের একটা অংশ থাকবে, একটা অংশ, আমি বলছি সবটাই নয়, আবার ধরেন ডিরেক্টলি ইলেক্টেড হবে, এই ধরনের পদ্ধতি আছে, জার্মানিতে আছে, যেগুলো এই পদ্ধতি নিয়ে আমরা বিবেচনা করতে পারি। সবচেয়ে বড় জিনিসটা কি, আপনি প্রথম যে প্রশ্নটা করেছিলেন যে আসলে কী কী দেখছে, যে এগুলি একটা হচ্ছে যে ব্যালেন্স, মানে পাওয়ারটা যখনই ব্যালেন্সড হবে, ইনস্টিটিউশনগুলোর মধ্যে ব্যালেন্সড হবে, শুধু ব্যক্তি অর্থে বলছি না, ধরেন এক্সিকিউটিভ ব্রাঞ্চের মধ্যেও বিভিন্ন রকম ব্যালেন্স করতে হবে, যে আসলে কে কাকে ইসে করছে। লেজিসলেটিভ ব্রাঞ্চ কতটুকু, আইনসভা কতটুকু নির্বাহী বিভাগের উপর কর্তৃত্ব করবে, সেগুলোই নির্ধারণ করতে হবে। কারণ আইনসভাটা, লেজিসলেটিভ বডিটা আসলে ইলেক্টেড বডি, সেখান থেকে পার্লামেন্টারি সিস্টেমে নির্বাহী বিভাগটা ওখান থেকে তৈরি হয়। আমরা কিন্তু আপনি ভালো, মানে আমরা সকলেই জানি, বাংলাদেশে কখনোই বা কোনো পার্লামেন্টারি সিস্টেমে প্রাইম মিনিস্টার ইলেক্ট করা হয় না, একজন এমপি ইলেক্ট করা হয়, তার দল পরে ঠিক করে যে সে প্রাইম মিনিস্টার হবে, তাই না? এটা ব্রিটেনে যদি বলে, আমরা তো আগের থেকেই জানি যে দলের প্রেসিডেন্টের ক্ষেত্রে কী হয়, প্রেসিডেন্সিয়াল সিস্টেমে আমেরিকান নির্বাচন হবে, এখন 2জন প্রার্থী আছেন, প্রধান 2জন প্রার্থী, আরও অনেক প্রার্থী আছে, আমেরিকানরা ভোট দিয়ে নির্ধারণ করে কে হবে, কে ব্যক্তি, কিন্তু পার্লামেন্টারি সিস্টেমে তা হয় না। তাহলে এই যে ব্যালেন্স অফ পাওয়ার, আরেকটা হচ্ছে আপনার তাকে ওভারসি করবে কীভাবে, তার অ্যাকাউন্টেবিলিটির মেকানিজমটা কী হবে, তাই না? মানে একটা উদাহরণ দিয়ে আমি বলি আর কি, যে এই যে পার্লামেন্টারি কমিটিগুলোর তো সুপারভাইজ করার কথা, মনিটর করার কথা, এগুলি পাবলিক না কেন, মানে পাবলিকলি জানানো হয় না কেন? কিংবা ধরুন যে আপনার কনস্টিটিউশনাল বডিগুলিতে কে কাকে নিয়োগ দিচ্ছে, তাদের বিষয়ে আমরা আগে থেকে জানি না কেন, এবং তারা কেন একটা পার্লামেন্টারি কমিটি ফেস করতে হয় না? এই যে এক অদ্ভুত সব ব্যবস্থা তো তৈরি করা হয়েছে, তাই না? যে নির্বাচন কমিশন বলে একটা জিনিস বাংলাদেশের সংবিধান বলে যে নির্বাচন কমিশন নিয়োগ দেবে প্রধানমন্ত্রী। এটা বলার সাথে সাথে আমি জানি যে কোনো কেউ আমাকে চ্যালেঞ্জ করে বলবে যে তাহলে ভাই আপনি কনস্টিটিউশন পড়েন নাই, খোঁজ খবর রাখেন না, কারণ লেখা আছে প্রেসিডেন্ট দেবে। তো প্রেসিডেন্ট তো দুইটো মাত্র ক্ষেত্রে প্রেসিডেন্ট পারে প্রধানমন্ত্রীর পরামর্শ না নিতে, প্রধানমন্ত্রী নিয়োগ এবং প্রধান বিচারপতি। তো তাহলে প্রেসিডেন্ট যখন ইলেকশন কমিশনার নিয়োগ করেন, তিনি কার পরামর্শ করেন? তিনি যদি প্রধানমন্ত্রীর পরামর্শ না নিয়ে থাকেন, তাহলে কনস্টিটিউশন ভায়োলেট করছেন। আর প্রধানমন্ত্রীর পরামর্শ যদি নিয়ে থাকেন, তার মানেটা কি? যে প্রধানমন্ত্রী একটা রাজনৈতিক দলের প্রধান, যিনি আগামীতে নির্বাচন করবেন, তিনি ঠিক করে দিচ্ছেন যে ওই নির্বাচনটা আসলে কে দেখবে। তারপর আপনি কি, মানে এই যে প্রাতিষ্ঠানিক সাংবিধানিক স্ট্যাটিউটারি বডি, এগুলিকে আমরা বলি স্ট্যাটিউটারি বডির ক্ষেত্রে এইটা এই আরেক মানে নাট্যমঞ্চের মতো ঘটনা ঘটে বাংলাদেশে। এই যে গত সময়ে এই যে সার্চ কমিটি বলে একটা পদ্ধতি তৈরি, নির্বাচন কমিশন, এখন সার্চ কমিটি কে ঠিক করে? কি যোগ্যতায় একজন লোক সার্চ কমিটির মেম্বার হয়? কেন এক্স হচ্ছে, ওয়াই হচ্ছে না? আমরা কিন্তু জানি না যোগ্যতার। ওই বয়স টয়সের একটা হয়তো দেওয়া আছে, এত বছর বয়স হতে হবে, ইনসেন হতে পারবে না, অমুক।
কিন্তু তার তো একটা যোগ্যতা থাকতে হবে। ধরুন আমি রবীন্দ্রসঙ্গীত খুব ভালো গাইতে পারি, আমি কি ভালো সার্চ কমিটির মেম্বার হতে পারবো? তার কোনো তো গ্যারান্টি তো নাই, তাই না? আমি আর যিনি নজরুল গীতি গান তিনি এই যোগ্যতা পাবেন না, এটা কেন? এই হচ্ছে এক জিনিস। তো তাহলে দেখুন, একটা স্ট্যাটুটরি বডির কথা আমরা বলছি, সেই স্ট্যাটুটরি বডিটা কি? ইলেকট্রাল কমিশন। ইলেকশন কমিশনের ক্ষেত্রে কী হচ্ছে? এক নম্বর হচ্ছে যে ইলেকশন কমিশনার নিয়োগ করার সেটা প্রেসিডেন্ট করছেন, প্রধানমন্ত্রী সহ প্রেসিডেন্ট আবার সার্চ কমিটি নিয়োগ করছে। তো তার জন্য একটা প্রথম দিকে আইন ছেড়ে করা হয়েছে, পরে একটা আইন তৈরি করা হয়েছে, সার্চ কমিটি গঠনের আইন বলে ইলেকশন কমিশন, আসলে এটা সার্চ কমিটি গঠনের আইন। তারা যাদেরকে মানে তারা বলেন যে রাজনৈতিক দলগুলো তাদের কাছে নাম টান দেবে, তার মধ্যে আবার ব্যক্তিও নাম দেয়, সেটা আবার খেয়াল করে না অথবা গুরুত্ব দেন। এখন তারা কতজনের নাম পেলেন, কার কাছ থেকে পেলেন, এবং তারা কোন নামগুলি রাষ্ট্রপতির কাছে পাঠাবেন, আমরা কিন্তু কিছুই জানি। তারা কী বিবেচনা এগুলি সিদ্ধান্ত নিলে, এবং এই সার্চ কমিটি 5 বছর পরে যখন আরেকটা ইলেকট্রাল কমিশন তৈরি হবে, ইলেকশন কমিশন তৈরি হবে, আগে সার্চ কমিটিকে আমরা জিজ্ঞাসা করেছি যে আপনারা যেই লোকগুলিকে দিয়েছিলেন তারা কীরকম কাজ করল, আপনারা কি সন্তুষ্ট? কারণ এক অর্থে তারা কিন্তু নিয়োগদাতা, আপনি নির্ধারণ করে দিলেন যে এই লোকগুলিকে নির্বাচন কমিশনে পাঠান, তো তার মানে আপনি সিলেক্ট করেছেন, আপনার কাছে যোগ্য মনে হয়েছে, তো সে কি যোগ্য কাজ করেছে 5 বছর পরে? গত 3টা নির্বাচন কমিশনের দিকে তাকান, বোঝা যাবে আর কি এরা কিসের যোগ্যতা, কি করেছে তো আমরা জানি। কিন্তু যারা নির্বাচন কমিশন তাদেরকে পাঠিয়েছিল তাদেরকে কি আমরা প্রশ্ন করিনি। কিন্তু একই জিনিস যদি আপনি দেখতেন যে স্ট্যাটুটরি বডিতে যখন কাউকে অ্যাপয়েন্ট করা হবে তার সিলেকশন প্রসেসটা ট্রান্সপারেন্সি তৈরি করতে হবে, এবং তাকে আপনি অ্যাকাউন্টেবিলিটি মেকানিজমের জন্য যদি পার্লামেন্টারি মেম্বারদের সামনে, পার্লামেন্টারি কমিটির সামনে ওপেন এক ধরনের মানে প্রশ্নের মুখোমুখি হতে হবে, এবং যেটা আমরা দেখতে পাবো সবাই, তাহলেই দেখবেন যে সমস্ত বিষয়টা কিন্তু অনেকটা স্বচ্ছতা তৈরি হয়েছে। কিন্তু এটা নাই আপনার সংবিধানে, এইটা আপনাকে তৈরি করতে হবে। তো তাহলে যেটা হচ্ছে যে এই ধরনের পরিবর্তনগুলো যদি আপনি করেন, যে অ্যাকাউন্টেবিলিটি মেকানিজমের এই যে শুধুমাত্র ভোটের 5 বছর তো না, এটা তো ধরেন ভার্টিক্যাল, হরাইজন্টাল যে মেকানিজমগুলো, সেগুলো যদি আপনি সংবিধানের মধ্যে তৈরি করুন এবং চর্চা করার ব্যবস্থা করুন, তাহলে দেখবেন যে অনেক বেশি স্বচ্ছতা তৈরি হচ্ছে। এটা তো একটা বড় বিষয় যে বাংলাদেশে গত কয়েক বছরে, এবং বলা যেতে পারে বিগত পেছনে যত তাকে তত সেগুলো যুক্ত হবে, যে প্রথা, প্রতিষ্ঠান, মূল্যবোধ সবই ধ্বংস করে ফেলা হয়েছে। সো সেটা কিভাবে পুনঃপ্রতিষ্ঠা করা যাবে? সেটা প্রতিষ্ঠা করার প্রথম বিষয় হচ্ছে যে মূল্যবোধের কথা যদি আপনি বলেন, একটা সোসাইটিতে ভ্যালুসগুলো কখন নষ্ট হয়ে, ভ্যালুসগুলো যখন নষ্ট হয়ে যায় যখন আপনি দেখবেন যে মূল্যবোধগুলো আসলে মানবিক সেগুলো গুরুত্ব পায় না, সেগুলো অবহেলিত হয়, সেগুলোকে কার্যত মানে এক অর্থে অবনয়ন ঘটানো হয়। এটা উপর থেকে শুরু হয় এবং তারপর এটা সকলের মধ্যে ছড়িয়ে যেতে থাকে। আপনি যদি ওই মূল্যবোধ চর্চা করেন, যে মূল্যবোধ সহনশীলতার, যে মূল্যবোধ অন্যকে সম্মান দেওয়ার, যে মূল্যবোধ হচ্ছে যে আমি সততার জীবনযাপন করব, আপনি দেখছেন যে সেটা সমাজে অন্যরা মানে শুধু ক্ষমতাসীন এবং ক্ষমতার বিভিন্ন কেন্দ্র থেকে তাদেরকে ঠিক উল্টোটা করা হচ্ছে, তখন আপনি নিজে মানে বাধ্য হবেন মানে হচ্ছে যে আপনাকে সিচুয়েশনালি ওই জায়গায় যে দাঁড়াবে যে আপনি ওই মূল্যবোধগুলি আর ধরে রাখতে পারছেন না। সমাজে এগুলি চর্চা করার জন্য কী হয়, প্রতিষ্ঠানের মধ্যে চর্চা করতে হয়, হ্যাঁ, এবং সেই সমস্ত প্রতিষ্ঠানের শুধুমাত্র রাষ্ট্রের প্রতিষ্ঠান না, যেমন রাজনৈতিক প্রতিষ্ঠানগুলোর মধ্যে এই চর্চাটা আছে কিনা, সহনশীলতার চর্চা, এবং আপনি যে হায়ারার্কি তৈরি করছেন সেই হায়ারার্কি অ্যাকাউন্টেবল কিনা, আপনি তাকে প্রশ্ন করতে পারেন কিনা, এবং সে সৎ কিনা, আপনার দল সততার সঙ্গে পরিচালিত হয় কিনা। যদি এগুলি আপনি দেখেন তাহলে আপনি দেখবেন যে মূল্যবোধের ধসগুলো ওইখান থেকে নেমেছে সমাজে, যে আমরা কোথায় দেখতে পাই না। আপনি রাজনৈতিক দলে দেখতে পান না সততার চর্চা। এই যে মনোনয়ন বাণিজ্য বলে আমরা শুনি, তার মানেটা কি? তার মানে সৎ নেই আসলে দলগুলো, তাই না? সব দলের ক্ষেত্রে কিন্তু আমরা এটা শুনি। তাহলে দল সততার চর্চা করছে না। দলে যারা ক্ষমতায় গেছেন তার বাইরেও যারা আছেন, এক দল তো ক্ষমতায় গেছে, আরেক দল যারা তারাও সততার চর্চা করছে না। তারাও আসলে যারা নেতৃত্বে আছে তাকে প্রশ্ন করার জায়গা দিচ্ছে না। তারাও ইসে করছেন যে অন্যের উপর চড়াও হয়ে তাই পড়াটাই হচ্ছে আমার ক্ষমতার প্রকাশ। আর কি এইগুলি আস্তে আস্তে মূল্যবোধগুলি ধ্বংস করে। ফলে আপনি যদি প্রতিষ্ঠানগুলোর মধ্যে এক ধরনের স্বচ্ছতা এবং জবাবদিহিতা তৈরি করতে পারেন,
এবং সেই স্বচ্ছতা এবং জবাবদিহিতার শুধু রাষ্ট্রের প্রতিষ্ঠান না, সমাজের প্রতিষ্ঠানের মধ্যে সেগুলি তৈরি করতে হবে। আমি বলি যে ধরুন রাজনৈতিক দল শুধু না, সামাজিক প্রতিষ্ঠানগুলোর মধ্যে করতে হবে। আপনি চর্চাটা শুরু হলে তখন দেখবেন এই মূল্যবোধগুলোকে মানে পুনঃপ্রতিষ্ঠা করা, পরিবর্তন করা সম্ভব। মূল্যবোধ তো এক জায়গায় দাঁড়িয়ে থাকে না, ভ্যালুস চেঞ্জ হয়। আইদার এটা কিছু কিছু ভালো জিনিস আসে, কিছু কিছু খারাপ জিনিস আসে, আপনি খারাপটা বন্ধ করবেন কীভাবে? বাংলাদেশে একটা মানে আপনি লিখেছেন, আপনার বই আছে এবং শুরু সম্ভবত এই শব্দমালা আপনি ব্যবহার করেছেন যে ভয়ের সংস্কৃতি একটা বাংলাদেশে শুরু হচ্ছে বহু বছর আগে। সেই ভয়ের আবহটা কেটে গেছে, ভয়টা মানুষের মন থেকে কেটে গেছে। আবু সাইদ যেটা রংপুরে কাটিয়ে দিয়েছে বন্দুকের নলের সামনে দাঁড়িয়ে, এরপর অসংখ্য তরুণ জীবন দিল। আমার প্রশ্ন হচ্ছে, আপনি সাধারণ মানুষের জীবন দিয়েছেন, এই যে যেটাকে আপনি বিজয়ের প্রথম ধাপ বলছেন বা বিজয়ের পরেও এখনও কিন্তু বাংলাদেশে একটা আতঙ্কের নাম শেখ হাসিনা। অনেকের মধ্যে শঙ্কা বা প্রশ্ন, শেখ হাসিনাকে আবার ফেরত আসবে? আওয়ামী লীগকে, যে আওয়ামী লীগকে আমরা দেখেছি গত 10-15 বছরে, সেই আওয়ামী লীগকে আবার ফেরত আসবে? আপনার একজন পলিটিক্যাল সায়েন্টিস্ট হিসেবে আপনার কি ধারণা, বা ইতিহাস আসলে এই ক্ষেত্রে, এই ধরনের টাইরেন্টদের ক্ষেত্রে যেটা আপনি বলছেন, কি ঘটে আসলে এরকম পরাজয়ের পরে, ইতিহাস কি বলে, সেটা একটু আমি আপনার কাছে বুঝতে চাই। এবং আরেকটা হচ্ছে যে বিচারের কথা হচ্ছে তাদের, শেখ হাসিনার বিচার এবং অন্যদের বিচার, সেই বিচার আন্তর্জাতিক আদালতে হবে না দেশে হবে, কিভাবে হবে? তিনি আশ্রয় নিয়েছেন ভারতে কতদিন থাকতে পারবেন? লাল পাসপোর্ট বাতিল করা হয়েছে, তার কাছে অন্য কোনো পাসপোর্ট নেই, সেটাও আবার আরেকটা প্রশ্ন। এবং এখন তো বিচারের নামে বাংলাদেশে প্রতিদিনই অসংখ্য মামলা হচ্ছে, কেউ না কেউ গ্রেপ্তার হচ্ছেন। এটা নিয়ে অনেকের মধ্যে নানা রকমের মিশ্র প্রতিক্রিয়া আছে, যে অনেকেই মনে করেন যে এগুলো আসলে টিকবে না এই মামলাগুলো। অনেকে মনে করেন এই সব মামলা করবার মধ্য দিয়ে এই আসামি যারা বা অভিযুক্ত যারা, তাদের প্রতি এক ধরনের সহানুভূতিও তৈরি হচ্ছে, এবং সেটাও আসলে কোনো ধরনের সাবোটেজ কিনা। সব মিলিয়ে যদি এই দুটো প্রশ্ন আপনি একসাথে, প্রথম কথা হচ্ছে যেটা, সেটা হচ্ছে আপনি বলছিলেন টাইরেন্টদের কি হয়, ডিকটেটরদের কি হয়। তো ডিকটেটরদের যেটা হয়, অধিকাংশ ক্ষেত্রেই ডিকটেটররা পতনের পরে হয় পালিয়ে যান অথবা তার নিজ দেশেই নিহত হন। ধরুন তিউনিসিয়ার ক্ষেত্রে বেন আলী পালিয়ে গেছে, পালিয়ে গিয়ে কী হচ্ছে, সৌদি আরবে মারা গেছে। আরও পুরনো 1979 যান শাহ, ইরানের শাহ, পরাজিত হয়ে পালিয়ে গেছে, শেষ পর্যন্ত নিঃসঙ্গ দূর দেশে, তাকে যুক্তরাষ্ট্রে তাকে জায়গা দেয়নি, কোথায় গিয়ে শেষ পর্যন্ত মারা গেছে। এটা হচ্ছে এক ধরনের টাইরেন্টদের পতনের পর, ডিকটেটরদের পতনের পর আবার ডিকটেটরদের কেউ কেউ যারা দেশের ভিতরে পালাবার চেষ্টা করেছে, রেজিস্ট করার চেষ্টা করেছে, তারা নির্মমভাবে নিহত হয়েছে। সব ক্ষেত্রে যে সঠিক হয়েছে, সঠিকভাবে হয়েছে তা নয়, তারপর হয়েছে ঘটনা। এক্সেপশনাল সার্কামস্ট্যান্সেস আছে। তাহলে রিসেন্ট হিস্ট্রির দিকে আমরা তাকাই, রাজা পাকসে ফেরত এসছে, কিন্তু তাহলে পার্থক্যটা কোথায় হয়? পার্থক্য হয় দুই জায়গায়। একটা হচ্ছে যে যেটা বড় মাপের আর কি, যদি ডিকটেটরদের পতনের পরে আপনার স্ট্রাকচারাল চেঞ্জ, কাঠামোগত পরিবর্তন, সেটা ভালো খারাপ সেটা কোনো ব্যাপার না, কিন্তু আমি ওই সাবজেক্টিভ জাজমেন্টের মধ্যে যাচ্ছি না। কাঠামোগত যদি কিছু পরিবর্তন ঘটে যায়, তাহলে কি হয়? তাহলে ডিকটেটরদের ফেরত আসার পথটা বন্ধ হয়ে যায়। আর যদি আপনি কাঠামোগত পরিবর্তনটা না করেন, তাহলে ডিকটেটরের ফেরত আসার দরজাটা খোলা থাকে, সেটার মধ্যে ফিরে আসবে কিনা। এখন ওই যে বললেন যে শেখ হাসিনা ফিরে আসবে কিনা, শেখ হাসিনা ফিরে আসবে কিনা সেটা নির্ভর করছে যে আপনি এই কাঠামোগত পরিবর্তন, এবং এর সঙ্গে অতিরিক্ত আরেকটা জিনিস হচ্ছে, সেটা হচ্ছে যে রাজনৈতিকভাবে আপনি সেটা মোকাবেলা করতে পারছেন কিনা। এর সঙ্গে এই রাজনৈতিক কথাটার একটা দিক কী জানেন, সেটা হচ্ছে আমি ট্রায়ালটাকে রাজনৈতিক বলে মনে করি। যে ক্রাইমসগুলি হয়েছে, যেগুলোকে আমি মনে করি ক্রাইমস এগেনস্ট হিউম্যানিটি, যে অপরাধগুলো হয়েছে সেগুলো মানবতার বিরুদ্ধে অপরাধ, এবং সেগুলো যথেষ্ট প্রমাণ আমার কাছে মনে হয়, আমার ধারণা যে যথেষ্ট পরিমাণে প্রমাণ আছে। শেখ হাসিনার ক্ষেত্রে আমি মনে করি কমান্ড রেসপন্সিবিলিটি হিসেবে তাকে এই সমস্ত বিষয়ে অভিযুক্ত করাই যায়। এখন যে ধরনের মামলা হচ্ছে সেগুলির ব্যাপারে আমার সংশয় আছে, যেগুলি আসলে টিকবে কি না। কিন্তু যেটা আমি রাষ্ট্রের কাছ থেকে আশা করি যে তারা, মানে সরকারে যারা আছেন, তারা এই বিষয়ে নজর দিয়ে এই ধরনের মামলা যেগুলো আসলে
প্রকৃতপক্ষে যে ঘটনাগুলো ঘটেছে সেগুলির যারা ভিকটিম হয়েছেন তাদেরকে জাস্টিস ডেলিভার করার জন্য এটা দরকার। মানে এটা কোনো ব্যক্তির বিরুদ্ধে আমার ক্ষোভ টোভ না, কিন্তু এটা আমি ডিম্যান্ড করছি এই কারণে, আমি চাইছি এই কারণে যে জাস্টিসটা ডেলিভার করেন। আপনি যদি জাস্টিসটা ডেলিভার করেন তাহলে কিন্তু দেখবেন ফেরত আসার পথ বন্ধ হয়ে যাচ্ছে। সেটা দেশে থাকুক দেশের বাইরে থাকুক সেটা কিন্তু ফ্যাক্টর না। আপনি যদি এই মানে প্রকৃতপক্ষেই প্রক্রিয়ার মধ্যে দিয়ে যান। এখন প্রক্রিয়াটা কী হবে? আইসিসি হবে না এখানে বাংলাদেশের আইসিটি হবে নাকি ধরুন রোয়ান্ডার ট্রায়ালের মতো হবে, সেটা নিয়ে আমরা কথা বলতে পারি, সেটা নিয়ে বিস্তারিত আলোচনা করি, কিন্তু প্রিমিসটা হচ্ছে যে আপনাকে এটা করতে হবে। আমি দুটো জিনিস মনে করি যে দুটো জিনিস না করলে আপনি এই যে আমি বলেছি বিজয়ের প্রথম ধাপ, এই ধাপটা আপনি রাখতে পারবেন না। তার একটা হচ্ছে যে এই যে স্ট্রাকচারাল চেঞ্জ, কনস্টিটিউশনালি স্ট্রাকচারাল চেঞ্জটা করা আপনাকে করতেই হবে, এটার আনঅ্যাভয়েডেবল। আপনি যদি টিকিয়ে রাখতে চান, অতীতে যেটা দেখেছি আমরা 2006-07 সালের মানে 7-8-এর মধ্যে যেটা দেখেছি অনেক পরিবর্তন হয়েছে, তারপরে যাই ফিরে গেছে, কারণ ক্ষমতায় এসে মানে রাজনৈতিক দল সেগুলি মুছে টুছে নিজেদের মতো করে তৈরি করেছে, সেটা বন্ধ করার পথ আপনাকে করতে হবে। দ্বিতীয় যেটা সেটা হচ্ছে এই ট্রায়ালগুলি দরকার, যে বিশেষ করে প্রকৃত যে আমরা জানি যে এদের অপরাধের মাত্রাগুলো, সেই অপরাধের মাত্রা মোতাবেক সেভাবে যেন একটা স্বচ্ছ প্রক্রিয়ার মধ্যে দিয়ে বিচারটা হয়। এখন আপনি বলতে পারেন মাত্র 15 দিন আসছে, আপনি এখনই বিচারের কথা আমি বলবো। আমি এখনই বিচারের কথা বলবো এই কারণে যে প্রক্রিয়াটা এখনই করতে হবে, এভিডেন্সটা এখনই সংগ্রহ করতে হবে। আপনাকে এভিডেন্স পরেও সংগ্রহ করা যায়, আমরা দেখেছি যে অনেক দীর্ঘদিন পরেও মানবতার বিরুদ্ধে অপরাধের বিচার টিচার বিভিন্ন দেশে হয়েছে, কিন্তু এই মুহূর্তে এভিডেন্সটা আপনাকে জোগাড় করতে হবে এবং এই প্রক্রিয়াটা শুরু করতে হবে। তাহলে এই দুটো যদি আপনি না বন্ধ করতে পারেন, যদি এই দুটো কাজ আপনি না করেন, তাহলে হাসিনার ফেরত আসার প্রশ্নটা যে আপনি তুললেন না, ওটা ভ্যালিড হয়ে যায়। আর ওই যে আপনি যেটা বলতেছেন যে অনেক প্রশ্ন উঠছে এখনকার এই সমস্ত মামলা, আমি একটু বলি যে হ্যাঁ, মামলা লোকজন করছে তাদেরও তো ক্ষোভ আছে, একেবারে আপনি নিগেট করে তো দিতে পারবেন। কোথাও ক্ষেত্রে অতিরঞ্জন হচ্ছে যে ঠিক আছে আবেগ প্রসূত হয়ে যেটা হত্যা মামলা হিসেবে সেটা হত্যা মামলা হিসেবে টেকে কিনা, এগুলি না আমরা বিচার করব, সমালোচনা করব। কেন সমালোচনা করব? আমরা বলবো যাতে রেস্ট্রেইন করেন, কারণ এই লোকগুলো যারা আসলে অপরাধ করেছে এবং অপরাধের সুস্পষ্ট প্রমাণ আছে। ধরুন আমরা এই ভিডিও তো দেখেছি, সকলেই দেখেছি, অনেকে দেখেছি, অধিকাংশ মানুষ দেখেছি যে তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী দাঁড়িয়ে পুলিশের কাছ থেকে ভিডিও দেখছেন নির্লিপ্ত চিত্তে, যেখানে পুলিশ বর্ণনা দিচ্ছে যে একজনকে গুলি করি একজন মরে বাকিগুলি যায় না, এটাই ভয়ের সার। এই যে কথাটা, এটা ইটস সেলফ কমান্ড রেসপন্সিবিলিটি হিসেবে থাকে আনআর্মড সিভিলিয়ানদেরকে আনপ্রভোকড অবস্থায় গুলি করা হচ্ছে এবং সেটা সে বলছে, রিপোর্ট করছে তার বসের কাছে এবং বস সেটাকে নির্লিপ্ত চিত্তে মেনে নিচ্ছে। তাহলে কমন রেসপন্সিবিলিটি তার বিরুদ্ধে আসলে এটা ডিস্টিংক্টলি ক্রাইমস অ্যাগেন্সট হিউম্যানিটি। তো এই জিনিসগুলি যদি আপনি করতে পারেন তাহলে বন্ধ করা যাবে। শেষ কথাটা বলি ভয়ের বিষয়টা। ভয়ের সংস্কৃতিটা তৈরি হয় কীভাবে? ভয়ের সংস্কৃতি বাংলাদেশে তৈরি হয়েছে প্রাতিষ্ঠানিকভাবে এবং সেগুলিকে ছড়িয়ে দেওয়া হয়েছে। প্রত্যেক দিন আপনাকে ভয়ের মধ্যে রাখা হয়েছে। ভয়ের সবটাই গেছে। হ্যাঁ, ভয়টা না ভাঙলে কিন্তু আমরা এই আন্দোলনটা দেখতে পারতাম না। এই যে মানুষ ভয় ভেঙে দাঁড়ালো, আবু সাইদ আমাদেরকে পথ দেখালো যে ভয় ভেঙে এইভাবে দাঁড়াতে হয়, হাত মানে প্রসারিত করে বুক চিতিয়ে দাঁড়িয়ে বলতে হয় যে আমি তোমাকে মানছি না। এটা আবু সাইদ আমাদেরকে শিখিয়েছেন এবং অসংখ্য তরুণ, অসংখ্য মানুষ সেই শিক্ষায় শিক্ষিত হয়ে তারা দাঁড়িয়েছেন, প্রাণ দিয়েছেন। তো এখন কিন্তু ভয়টার তো শুধুমাত্র মানে একজনের থেকে আসে না, এক জায়গার থেকে আসে না। সমাজের মধ্যে এই ভয়ের পরিবেশটা তৈরি করা হয়েছে, রিপ্রোডিউস করা হয়েছে। আসুন সেগুলি নিয়ে আমরা যদি কথা বলি, দেখি আমরা কীভাবে এগুলি মোকাবেলা করা যায়। অনিশ্চয়তা ভীতি তৈরি করতে পারে। আরেকটা গুরুত্বপূর্ণ বিষয়, এটা আলোচনা, যেহেতু আপনি এই প্রসঙ্গ নিয়ে বাংলাদেশ ভারত সম্পর্ক নিয়ে প্রচুর লেখালেখি করেছেন, কথা বলেছেন, এই ঘটনা বলি যখন মানে আন্দোলন সংগ্রাম যখন ঘটে তখন এবং তারপরে বিশেষ করে 5ই আগস্টের পরে দেখলাম ইন্ডিয়ান মিডিয়া এবং সোশ্যাল মিডিয়া তারা প্রচুর প্রোপাগান্ডা, মিসইনফরমেশন, ডিসইনফরমেশনগুলো ডিসিমিনেট করছে নানান মাধ্যমে। এবং আমরা এটাও দেখলাম যে ভারত সরকার, বিশেষ করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যখন বাংলাদেশের প্রধান উপদেষ্টার সঙ্গে কথা বললেন সরকারের তখন, এবং সর্বশেষ আমরা দেখলাম মার্কিন প্রেসিডেন্টের সঙ্গে কথা বলবার সময় বাংলাদেশের হিন্দু সম্প্রদায় নিয়ে তার উদ্বেগ উৎকণ্ঠা তিনি প্রকাশ করে চলেছেন। তো এটা আসলে কি মনে করে? একটা হচ্ছে যে
তারা বাংলাদেশকে যেভাবে দেখেছে অনেকেই মনে করেন যে তারা একটা অঙ্গরাজ্য হিসেবে বিবেচনা করছে, তাদের কথাবার্তা এটা মনে হয়। দ্বিতীয়ত হচ্ছে যে তারা কি আসলে বাংলাদেশের হিন্দুদের ভালনারেবল করে তুলছেন কিনা, মানে ভাবটা হচ্ছে বাংলাদেশের হিন্দুরা হচ্ছে ভারতীয় এবং তারা এখানে আছে, তাদের স্বার্থ বাংলাদেশ রক্ষা করছে না, এরকম একটা অ্যাপ্রোচ। তারা যে বাংলাদেশের নাগরিক এবং তারা যে অন্যান্য ধর্মাবলম্বীদের মতোই সমান অধিকার রক্ষা করে, সেটা ভারতীয় কর্তৃপক্ষের কথাবার্তায় মনে হচ্ছে। এবং সর্বশেষ নরেন্দ্র মোদীর প্রেসিডেন্ট বাইডেনের সঙ্গে কথায় আলোচনায় টেলিফোন আলাপে সেটা মনে হয় না। আমি একটু আপনার কাছ থেকে এই বিষয়ে শুনতে চাই। 5ই আগস্টের পর ভারতীয় গণমাধ্যম এবং ভারতীয় অ্যানালিস্টরা আর কি যারা বিশ্লেষণ, এখানে আরেকটু বলে রাখি যে নরেন্দ্র মোদী এবং প্রেসিডেন্ট বাইডেনের মধ্যে যে কথাবার্তা হয়েছে সেটা হোয়াইট হাউসের যে বিবৃতি তার মধ্যে উল্লেখ ছিল না, কিন্তু ভয়েস অফ আমেরিকার একটি রিপোর্ট আপনি দেখেছেন এবং সেখানে তারা বলছে যে তারা হোয়াইট হাউসের সঙ্গে কথা বলে নিশ্চিত করেছে যে এই বিষয়টি আলোচনার মধ্যে ছিল। এখন আলোচনার মধ্যে ছিল সেটাতে আমরা আসবো। সেই জায়গাটায় যে ধরুন 5ই আগস্টের পর থেকে ভারতীয় গণমাধ্যম বিশ্লেষকরা যেভাবে কথাগুলো বলেছে তাতে কি বোঝা যাচ্ছে? তাতে বোঝা যাচ্ছে তারা হঠাৎ করে বাংলাদেশের হিন্দু জনগোষ্ঠী নিয়ে খুব উদ্বিগ্ন হয়ে পড়েছে। তো মধ্য জুলাই থেকে 5ই আগস্ট পর্যন্ত বাংলাদেশে যে অসংখ্য মানুষ মৃত্যুবরণ করেছে তার মধ্যে হিন্দু ধর্মাবলম্বী তো আছেন, তাদের মৃত্যু নিয়ে তারা উদ্বিগ্ন হলেন না কেন তখন? মানে তাদের যদি হিন্দু ধর্মাবলম্বীদের প্রতি তাদের মনে হয়, তাহলে কেন 15ই জুলাই থেকে 5ই আগস্ট পর্যন্ত যে হিন্দু জনগোষ্ঠী মারা যায় তাদের ব্যাপারে তাদের কোনো রকম উদ্বেগ আশঙ্কা নেই কেন? তাহলে বোঝা যাচ্ছে যে ব্যাপারটা ধর্মের প্রশ্ন নয়, রাজনৈতিক প্রশ্ন। তাহলে আসেন এটা একটা রিজলভ করে ফেললাম আমরা যে এটা রাজনৈতিক কারণে বিবেচনার থেকে করা হচ্ছে। 5ই আগস্ট না ঘটলে কিন্তু এই নেতাদের কোনো উদ্বেগ ছিল না। এখন যেটা হচ্ছে সেটা হচ্ছে যে এটার আন্তর্জাতিকীকরণ করার চেষ্টা হচ্ছে ভারতের দিক থেকে। এটা এখন আর মিডিয়ার অ্যানালিস্টদের মানে ইসের মধ্যে সীমিত নাই, এটা ভারতের সরকার এটা গ্রহণ করেছে। এতদিন পর্যন্ত আমাদের এই ধারণা করলেও আমরা করতে পারতাম যে এটা আসলে সরকারের কোনো মানে বিশেষ এজেন্ডা না, এটা মিডিয়াগুলো এক ধরনের মানে সেন্সেশনালিজম থেকে হইচই করে ছুটাছুটি করে ভারতীয় টিভিতে কিছু কিছু অনুষ্ঠান হয় না, আমি দেখেছি 2-4টা ক্লিপ, ছুটাছুটি করতে থাকেন, খুব অস্থির থাকেন। তো এই অস্থিরতার কারণে ওই মানে লোকজন দেখবে সেন্সেশনালিজম করে, তা কিন্তু নয়। এখন আমরা যেটা দেখছি যে এটা শুরুই হয়েছিল, সম্ভবত শুরু হয়েছিল মানে সরকারের পক্ষ থেকেই যে এটাকে হাইলাইট করো, পরে যাতে আমরা পিক আপ করতে পারি। এখন মোদি এই প্রসঙ্গ তুলেছেন বাইডেনের সাথে, এটা তারা দাবি করছেন। এখন ভয়েস অফ আমেরিকা বলছে হ্যাঁ তুলেছেন, কিন্তু মানে রিড আউটটাতে আমরা কী দেখতে পাচ্ছি, এটা আলোচিত হয়নি। মানে এটা এখন আপনার সাথে আমি কথা বলার সময় অনেক কিছু বলতে পারি, আপনার রেসপন্ড না করা পর্যন্ত কিন্তু এটা আলোচনা হইল না। আমি বললাম, কিন্তু এই যে বলছেন মোদি এটা বলছেন বাইডেনের কাছে, তার মানে হচ্ছে তারা এটা এলিভেট করতে চান যে ইন্টারন্যাশনালাইজ করে দিতে হবে, যাতে করে এই যে অন্তর্বর্তী সরকার তার উপর একটা চাপ তৈরি করা যায়। এখন সেটা যদি আমেরিকানদেরকে বলা হচ্ছে, কালকে জার্মানদের বলা হবে, পরশুদিন ফ্রান্সকে বলা হবে, একসময় এটা নিয়ে আরেক জায়গায় যাওয়ার চেষ্টা হবে আন্তর্জাতিক মহলে। এটা থেকে বোঝা যাচ্ছে যে ভারতের এখনকার দৃষ্টিভঙ্গিটা, সরকারিভাবে দৃষ্টিভঙ্গিটা হচ্ছে বাংলাদেশে এক ধরনের অস্থিতিশীলতা তৈরি করা, যেভাবে হোক একটা অস্থিতিশীলতা তৈরি করতে হবে। কারণ কি? কারণ হচ্ছে গত 15 বছর ধরে তারা যা ভেবেছেন তার যে একটা পরিবর্তন ঘটতে পারে সেটা তারা অনুমান করতে পারেনি। এটা এক ধরনের তাদের ফেইলিউর, এটা এক ধরনের ডিফিট। এই ডিফিটটা তারা মেনে নিতে পারছেন না, কারণ তাদের বিবেচনায় মনে হচ্ছে যে এটা এরকম হওয়ার কথা ছিল না। তো এখন যখন সরকার এই অবস্থানটা নেয়, এক ধরনের হস্টিলিটির অ্যাপ্রোচ, কিন্তু যতই মোদি প্রফেসর ইউনূসের মানে শপথ গ্রহণের পরে টুইট করে, টুইট আসলে পলিসি না, পলিসি হচ্ছে এইটা, এবং ওইটা হচ্ছে আপনার নাইসিটিস, আমরা বলবো ডিপ্লোম্যাটিক নাইসিটিস, মানে কূটনৈতিক ভব্যতা বলি। তো কিন্তু তাদের অবস্থানটা কি? একদিকে আপনি দেখুন হাসিনা যখন গিয়ে পৌঁছান, তখন সেটা কি হয়েছে, অজিত দোভালের সাথে গ্রহণ করছে। আমি তো এরকম কোনো উদাহরণ পাই না
সারা পৃথিবীতে যে একটি রাষ্ট্র থেকে ডিপোজড একজন লিডার, সেটা মিলিটারি কুর জন্য হোক, যেইভাবেই হোক, সে গিয়ে উপস্থিত হচ্ছে আরেকটা দেশে, সেখানে সরকারের একজন উপস্থিত, এবং যেন তেন লোক না, প্রধানমন্ত্রীর নিরাপত্তা উপদেষ্টা উপস্থিত, আবার তাকে গ্রহণ করছেন, আলোচনা করছেন তার সঙ্গে। এটা একটা মেসেজ ছিল। সেই মেসেজটা আমরা বুঝতে পারি। তারপরে আমরা অনেকক্ষণ অপেক্ষা করে দেখি যে এখান থেকে সরছে না ভারত। ভারত মনে করছে যে এটা তারা এখন ইন্টারন্যাশনালাইজ করবে, করার ফলে একটা চাপ তৈরি করবে। ফলে আপনাকে বিবেচনা করতে হবে যে এই যে হাসিনার উপস্থিতি, এই যে আপনি বলছিলেন যে হাসিনার রেড পাসপোর্ট চলে যাওয়ার পর ভারত, এখন তো ভারতের প্রশ্ন, বাংলাদেশ যদি কোনো কারণে এক্সট্রাডিশন ট্রিটি যেটা আছে তার আওতায় চায়, এখন ভারত, হ্যাঁ, ক্লজের মধ্যে কিছু ফোকর আছে যেগুলো ভারত ব্যবহার করে বলতে পারে আমি দেব না। তো একটা কি, এটা রাজনৈতিক মামলা হলে তো ভারত যখন এই দেশ থেকে মানে নর্থ ইস্ট ইন্ডিয়ার রেবেলদের নিয়ে গিয়েছিল, পরেশ বড়ুয়া ইত্যাদি, ওটা কি অরাজনৈতিক ছিল নাকি? বাংলাদেশ ওই ক্লাসটা তো ব্যবহার করেনি। তারা তো রাজনৈতিক কারণেই মানে তাদের প্রসিকিউট করার কথা। তো হাসিনার ক্ষেত্রে তারা সেটা ব্যবহার করতে পারে যে এটা পলিটিক্যাল কারণে প্রসিকিউট হবে, অতএব আমরা দেব না। এটাও একটা মেসেজ হবে। তো আমি এখন পর্যন্ত যেটা দেখতে পাচ্ছি যে ভারতের মধ্যে, ভারতের গণমাধ্যম থেকে শুরু করে এখন তো মনে হচ্ছে মোদী সরকার পর্যন্ত স্পষ্টতই বাংলাদেশের পরিবর্তনটাকে গ্রহণ করতে চাচ্ছে না, বাংলাদেশের ভেতরে অস্থিতিশীলতা তৈরি করার চেষ্টা করছে, এবং এর অব্যাহত প্রচেষ্টার মধ্যে অংশীদার হয়ে পড়ছে যে তারা আসলে শেখ হাসিনাকে ব্যবহার করবে, শেখ হাসিনাকে ব্যবহার করেই এটা করবে, এবং শেখ হাসিনা সম্ভবত ব্যবহৃত হতে চানি, কারণ তার স্বপ্ন হচ্ছে ক্ষমতায় ফিরে আসার। ওই যে রাজা পাক্সের মতো ফিরে আসবেন কিনা, রাজা পাক্ষের অভিজ্ঞতা থেকে তার মনে হচ্ছে যে ফিরেও যাওয়া যায়। এইটা খুব বিপজ্জনক। ভারত বাংলাদেশের সাথে সম্পর্কের যে অসমতা গত 15 বছরে তৈরি করেছে, এইটাকে তারা যদি কন্টিনিউ করতে চায়, সেটা তাদের জন্য কিন্তু খুব ক্ষতিকারক হবে। তো ভারত সবসময় খুব স্বল্প দৃষ্টি সম্পন্ন মানে নীতি গ্রহণ করেছে বাংলাদেশের ক্ষেত্রে, মায়োপিক পলিসি যেটাকে আমি বলি। তো সেই একই মায়োপিক পলিসির ক্ষেত্রে তারা মানে এই জায়গায় যাচ্ছে। এটা ভারতের জন্য ক্ষতি, কিন্তু ভারতের ক্ষতি ভারত বুঝুক, আমার দায়িত্ব না ভারতকে বোঝানো। আমি বোঝাই, ধরুন আমার রাষ্ট্রবিজ্ঞানী যদি বলেন সেই অর্থে যে ভারতের এটা ভুলের, কিন্তু যদি আপনি বাংলাদেশের জাতীয় স্বার্থের কথা বিবেচনা করেন, তাহলে বাংলাদেশের জন্য এটা উদ্বেগের, বাংলাদেশের জন্য এটা ক্রমাগত একটা হুমকিতে পরিণত হচ্ছে। এই হুমকির প্রস্তুতিটা কিন্তু অন্তর্বর্তী সরকারকে রাখতে হবে, এবং বাংলাদেশে যারা এই পরিবর্তনকে 5ই আগস্টের পরিবর্তন যেটাকে আমি বলব, সেই পরিবর্তনকে যারা সঠিক মনে করেন তাদের এটা বিবেচনায় রাখতে হবে যে ভারতের এই ধরনের এক ধরনের মানে ম্যাকিনেশন আছে, এক ধরনের ডিজাইন তারা তৈরি করছে। তারা যদি কেউ বলতে চান যে ভাই আপনি ডিজাইনের কথা বলছেন, কোথায় দেখেন ডিজাইন? আমি ডিজাইনটা দেখতে পাই এইখানে, অজিত দোভালের উপস্থিতি, পরবর্তী সময় একটা মানে এক্সাজারেটেড মিসইনফরমেশন, ডিসইনফরমেশন ক্যাম্পেইন, দেন ইট ইজ বিং টেকেন আপ বাই প্রাইম মিনিস্টার মোদি হিমসেলফ, নট অনলি মেনশন টু বাংলাদেশ। সেক্ষেত্রে আমরা বলতে পারতাম বাংলাদেশকে বলতেই পারে, সেটাকে সে ইন্টারন্যাশনালাইজ করতে চাচ্ছে। এগুলো ভারত তার সম্পর্কের ক্ষেত্রে, ভারতের সাথে সম্পর্কের ক্ষেত্রে এক ধরনের হস্টিলিটির লক্ষণ আমি দেখতে পাচ্ছি। আমরা একেবারে শেষ প্রান্তে আর কিছু যোগ করতে চান 1 মিনিট সময় ক্লোজিং রিমার্কস হিসেবে? আমরা একটা ক্রিটিক্যাল জাংচারে দাঁড়িয়েছি, বাংলাদেশের ক্ষেত্রে একটা ক্রিটিক্যাল জাংচার তৈরি হয়েছে। আমরা অবশ্যই 5ই আগস্টের মধ্য দিয়ে একটা পরিবর্তনের জায়গায় এসেছি, একটা পরিবর্তনে, এটা একটা ধাপ। আপনাকে এই ধাপটা টিকিয়ে রাখতে হবে। এই ধাপটা টিকিয়ে রাখার উপায় হচ্ছে যে এখনই যদি আপনি মনে করেন যে হ্যাঁ এটা বিজয় অর্জিত হয়েছে, আমি এখনও তা মনে করছি না। এটা বিজয়ের শুরুতে যেটা বলেছি, বিজয়ের প্রথম ধাপ, কিন্তু দ্বিতীয় ধাপে আপনি যদি না যান, সে বিজয় যদি আপনি, তাহলে বিজয় রাখতে পারবেন না। তাহলে যেটা হবে ভয়াবহ রকম ঘটনা ঘটবে। এটা যদি পরিবর্তনটা রিভার্সড হয়, তাহলে আরও অনেক বড় রকমের বিপদের মধ্যে বাংলাদেশ পড়ে যাবে। সেই জন্য আমি বলি এটা একটা ক্রিটিক্যাল জাংশন। আমাদের কাছে মনে হচ্ছে যে তো সবই তো স্বাভাবিক আছে, রাস্তাঘাটে রিক্সা চলছে, গাড়ি চলছে, তেলের পাম্পে তেল পাওয়া যাচ্ছে, কিন্তু বাংলাদেশের রাষ্ট্রের ভবিষ্যতের প্রশ্নটার জায়গায় এসে দাঁড়িয়েছে। ক্রিটিক্যাল জাংশনটা কেবলমাত্র কে গভর্ন করবে, গভর্নমেন্ট নেচার কী হবে তা না, রাষ্ট্রের ভবিষ্যতের প্রশ্নটা দাঁড়িয়ে গেছে।
তার সার্বভৌমত্বের প্রশ্ন, তার ভবিষ্যতে টেরিটোরিয়াল ইন্টিগ্রিটির প্রশ্ন, এগুলি জড়িত হয়ে পড়েছে এবং এই জায়গাটাই বাংলাদেশ দাঁড়িয়ে আছে। ধন্যবাদ প্রফেসর আলী রিয়াজ আমাদেরকে সময় দেওয়ার জন্য। দর্শক, কথা বলছিলেন রাষ্ট্রবিজ্ঞানী ডক্টর আলী রিয়াজ এবং তিনি বলছেন যে 5ই অগস্ট বাংলাদেশের যে বিজয় হয়েছে, বাংলাদেশের জনগণের যে বিজয় হয়েছে, সেটা বিজয়ের প্রথম ধাপ, যেটা প্রফেসর মোহাম্মদ ইউনূসও বা প্যারিস থেকে ফিরে শপথ গ্রহণের আগে ঢাকায় বলেছেন যে বিজয় কিন্তু হাতছাড়া হয়ে যেতে পারে এবং প্রফেসর রিয়াজের মধ্যেও সেই আশঙ্কাটা আছে যদি না ঠিকঠাক মতো আমরা কাজ করতে পারি। এবং সেখানে অন্তর্বর্তীকালীন সরকারের কাজ কি, রাজনৈতিক দলগুলোর ভূমিকা কী হওয়া উচিত, নাগরিকদের কী কর্তব্য, সেটা তিনি বলেছেন। তবে দুটো প্রধান বিষয় বলেছেন, সেটা হচ্ছে বিচার করতে হবে। 16ই জুলাই থেকে 5ই অগস্ট পর্যন্ত যারা অপরাধ করেছে যথেষ্ট পরিমাণে এভিডেন্স আছে এবং সেগুলো সংগ্রহ করা খুব কঠিন কাজ না, অনেকের হাতে আছে। সেগুলো দিয়ে এই অপরাধীদের বিচার করা এবং সেই সঙ্গে পেছনে গত 15 বছরের রাজনৈতিকভাবে, অর্থনৈতিকভাবে, মানবাধিকার লঙ্ঘনের মধ্য দিয়ে গুম, হত্যা, খুনের মাধ্যমে যারা অপরাধ করেছেন তাদেরকে আইনের আওতায় আনতে হবে এবং বিচার করতে হবে। তৃতীয় কাজটি তিনি যেটি বলছেন সেটা হচ্ছে স্ট্রাকচারাল চেঞ্জ বা কাঠামোগত পরিবর্তন করতে হবে। সেটা কিভাবে? সংস্কার এত না বলে তিনি মনে করেন যে সংস্কারের চাইতে পুনর্গঠনের কাজটা বা পুনর্গঠন শব্দটাও ব্যবহার করা অত্যন্ত যৌক্তিক এবং সেটা করতে হলে আমাদের সংবিধানকে পুনর্লিখন করতে হবে এবং সেটাও তিনি মনে করেন যে এই অন্তর্বর্তীকালীন সরকারি উদ্যোগ নিলে সেটা করতে পারে কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলির মাধ্যমে এবং সেটা অবশ্যই সকল স্টেক হোল্ডার বা রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা বিতর্কর মধ্য দিয়ে একটা জায়গায় একটা জাতীয় ঐকমত্য প্রতিষ্ঠার মাধ্যমে সেটা করা সম্ভব এবং সেটা যদি করা যায় তাহলে দীর্ঘমেয়াদে এই যে সংবিধান পরিবর্তন করে ফেলা হুটহাট করে ব্যক্তির প্রয়োজনে, দলের প্রয়োজনে, গোষ্ঠীর প্রয়োজনে যা খুশি তা করবার যে প্রবণতা বা স্বেচ্ছাচারিতা, সেটা অনেকাংশে বন্ধ করা সম্ভব হবে। আমাদের সঙ্গে থাকবার জন্য অসংখ্য ধন্যবাদ। আপনাদের সবার জন্য শুভকামনা।